আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দিল্লিতে কেজরিওয়ালের ওপর হামলা। জানাবো ভারতকে সীমান্তের 150 গজে বেড়া দেওয়ার লিখিত দিয়েছিল আওয়ামী লীগ। এবারে জানাবো পাশের দেশে বসে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করার প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সর্বশেষ জানাবো ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করান টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দিল্লিতে কেজরিওয়ালের ওপর হামলা। ভারতের আম আদমি পার্টির আপ প্রধান তথা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শনিবার ভোটে প্রচার নেমেছিলেন তিনি। তখনই হঠাৎ তার গাড়িকে লক্ষ্য করে উড়ে আসে পাথর, বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। তবে অক্ষত রয়েছেন আপ প্রধান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনার পরই বিজেপিকে নিশানা করেছেন আপ। তাদের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতকারীদের হাত রয়েছে। আসন্ন নির্বাচনে হওয়ার আগেই বিজেপির পক্ষ থেকে কেজরিওয়ালকে লক্ষ্য করে পাথর ও ইটের টুকরো ছোড়া হয়েছে। বিজেপির উদ্দেশ্যে আপ হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেজরিওয়াল, আপনাদের এই কাপড় সজ্জিত আক্রমণকে ভয় পাননি। দিল্লির জনগণই আপনাদের উপযুক্ত জবাব দিবে। যদিও অ্যাপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরবেশ। তার পাল্টা দাবি, কেজরিওয়ালের গাড়ি বিজেপি সমর্থকদের পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে, পা ভেঙেছে একদল কর্মীর। এর আগে গত 30শে নভেম্বর এক পথযাত্রা চলাকালীন কেজরির ওপর হামলা হয়েছিল। জাতীয় অপপ্রধানকে লক্ষ্য করে তরল জাতীয় কোনো পদার্থ ছুঁড়ে মারেন এক ব্যক্তি। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতে। পুলিশের দাবি, ওই ব্যক্তি কেজরিওয়ালকে লক্ষ্য করে পানি ছুঁড়েছিলেন। যদিও আপের অভিযোগ ছিল তাদের নেতাকে অ্যাসিড ছুঁড়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। তখনও অভিযোগের ভিড় উঠেছিল বিজেপির দিকে। উল্লেখ্য, আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট গণনা হবে 8ই ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলোর প্রচার ও প্রস্তুতির তুঙ্গে। দিল্লিতে এবার কোনো জোটে থাকতে চাননি কেজরি। লোকসভা নির্বাচন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক হয়েছিল তার দল, কিন্তু দিল্লির নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই তিনি জানিয়ে দেন তার দল একা লড়বে এবং সব আসনে প্রার্থী দেবে। দিল্লিতে কংগ্রেস ও বিজেপির সঙ্গেই অ্যাপের মূল লড়াই। দিল্লি বিধানসভা মোট আসন 70টি। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 17 জানুয়ারি। 20 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ মিলবে। এবার জানাবো ভারতকে সীমান্তের 150 গজ বেড়া দেওয়ার লিখিত দিয়েছিল আওয়ামী লীগ। ভারত ও বাংলাদেশের মধ্যে 1975 সালে যে সীমান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়, তাতে বলা হয়েছিল সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য আছে এমন কোনো স্থাপনা গড়তে পারবে না। তাছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলেও অপর পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল। ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পর দেখা গেল সীমান্তের অনেক জায়গাতেই 150 গজের এই শর্ত মানা সম্ভব হচ্ছে না, বা মানতে গেলে যেখানে বেড়া দিতে হবে সেখানে তা দেওয়া অর্থহীন। কিন্তু ভারত কাঁটাতারের বেড়াকে কখনোই প্রতিরক্ষা স্থাপনা বলে মানতে চায়নি। তারা এটাকে আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানোর হাতিয়ার হিসেবেই বারবার বর্ণনা করে এসেছে। কিন্তু বাংলাদেশ এই বর্ণনার সঙ্গে একমত ছিল না। ফলে বেড়া বসানো কেন্দ্র করে স্থানীয় স্তরে বহু জায়গাতেই বিরোধ দেখা গেছে এবং দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়েছে। 2010 সালের মার্চে দিল্লিতে বিএসএফ ও বিজিবি মহাপরিচালকদের মধ্যে বৈঠকের পর বিএসএফ ও তৎকালীন প্রধান রামন শ্রীবাস্তব জানিয়েছিলেন, তার কিছুদিন আগেই দুই দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে ভারতকে এই অনুমতি দিয়েছেন যাতে সীমান্তের যেখানে অসুবিধা সেখানে 150 গজের মধ্যেও ভারত কাঁটাতারে বেড়া বসাতে পারবে। ওই যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মইনুল ইসলামও সেই বক্তব্যের সায় দিয়েছিলেন। উল্লেখ, তার আগের বছরই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। ফলে 2010 থেকে ভারত সীমান্তের অনেক জায়গাতেই জিরো লাইনের 150 গজের ভেতরও কাঁটাতারের বেড়া বসাতে পেরেছে। রবিবার 12 জানুয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও চৌধুরী স্বীকার করেছেন, শেখ হাসিনার আমলে ভারতকে এই অনুমতি লিখিত আকারে দেওয়া হয়েছিল। এই অনুমতির সুযোগ নিয়েই 2010 থেকে 2023 সালের মধ্যে সীমান্তের অন্তত 160টি স্থানে ভারত 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া বসাতে পেরেছে বলেও তিনি দাবি করেন। জানাবো পাশের দেশে বসে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে এটি কিন্তু 1 বা 2 দিনের ঘটনা নয়, 16 বছরের ক্ষোভ। আর এ কারণেই আজ ফ্যাসিস্ট সরকারের পাশের দেশে পালিয়ে গেছে। তারা আজ পাশের দেশে বসে কিভাবে দেশের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করা যায় সেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের সতর্ক থেকে তার মোকাবিলা করতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে 2 ভাগে ভাগ করা যাবে না। এটি অত্যন্ত বিপজ্জনক খেলা। এই খেলা কিংবা এই ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেবে না। আপনারা এই বিপজ্জনক খেলার ফাঁদ থেকে সতর্ক থাকবেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জামায়াত ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য ডক্টর ইকবাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা। সর্বশেষ জানাবো, ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করিয়েছিলেন শেখ হাসিনার ভাগিনী ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। উঠেছে এমন জোরালো অভিযোগ। বুধবার 8 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ব্যারিস্টার আরমানের গুম হওয়ার পর ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে নিয়ে আসে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নিখোঁজ আরমানের ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 এর সাংবাদিক মাধ্যম। টিউলিপ যেহেতু ব্রিটেন নাগরিক ও এমপি ছিলেন, তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। তবে ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হন টিউলিপ। কিন্তু তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থা করান বলে অভিযোগ রয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেন, ইন্টারভিউয়ের পরে চ্যানেল 4 প্রতিবেদনটি প্রচার করে কয়েক ঘন্টার আগেই আইনশৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে যায়, আমার স্ত্রীকে চুপ থাকতে বলে। বাইরে দেশের কার সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করে। তাকে এমনভাবে হেনস্থা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যারিস্টার আরমান আরও বলেন, আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞাসা করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল। এ কারণেই প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছিল। চ্যানেল 4 এর সাংবাদিক 2017 সালে 25 নভেম্বর টিউলিপ সিদ্দিকের কাছে যান, তাকে ব্যারিস্টার আরমান সম্পর্কে অবহিত করেন। বলেন, আপনারা একটি ফোন কল অনেক পার্থক্য করে দিতে পারে। তখন ওই সাংবাদিকদের ওপর চড়াও হন টিউলিপ। এক পর্যায়ে টিউলিপ বলেন, আপনি কি বলতে চান আমি বাংলাদেশি রাজনৈতিকবিদ? আমি ব্রিটিশ এমপি, আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন। এটি বলে তিনি চলে যেতে থাকেন। তখন ওই সাংবাদিক বলতে থাকেন, আপনি আরমানের ব্যাপারে একটি ফোন দিতে পারবেন না? কেন পারবেন না? ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক এবং তার দল লেবার পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কেউই কোনো কথা বলেননি। তবে টিউলিপ এক সহযোগী বলেছিলেন, 2017 সালের ডিসেম্বরে ব্যারিস্টার আরমানের বিষয়টি নিয়ে ফরেন অফিসে পত্র পাঠিয়েছিলেন তিনি। 2016 সালের 9 আগস্ট জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়। দীর্ঘ 8 বছর পর 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি।